এই যে কাঁচা ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বাড়ি। এই ছোট্ট টিনের ঘরটা তোমরা তো অনেকেই দেখবে যারা আমার সাবস্ক্রাইবার। তো এই ছোট্ট কাঁচা ঘরটা কাঁচা থেকে পাকা হতে চলেছে। বেডরুম 3টে হবে, একটা ডাইনিং রুম থাকবে, আর একটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম থাকবে। 5 বছরে আমি আমার লাইফটাকে একটা ভালো জায়গায় দেখতে চাই, আর এই ভিডিওটাও রইলো ইউটিউবে। 5 বছর পরে আমার লাইফ কেমন হয় এই ভিডিওটার সাথে আমি কানেক্ট করতে চাই। এটা হচ্ছে 2026 সাল, আর 2031 সালে গিয়ে আমার লাইফটা কেমন হয় সেটাই আমি দেখতে চাই। ভাই তোর কি মনে হয়, তোর লাইফটা 2031 সালে কেমন হতে পারে? বড় হারামি হো বেটা। সংসার হবে। তুই এসব ভাবছিস ভাই? বিয়ে করার এত ইচ্ছা তোর? না ইচ্ছা না, তা 5 বছর পরে বিয়ে হয়ে যাবে না? বিয়ের ফুল ফুটলেই বাজবে বিয়ের বাজনা। বয়স কত 5 বছর পরে তুই বিয়ে করবি? বিয়ে করার বয়স হয়ে যাবে, বয়স কত সেটা ম্যাটার করে না। ফুল বউ পাগলা ভাই আমার। বিয়ে যদি হয়ে যায় 2031 সালে আমার ভাইপো বা ভাইজিকে নিয়ে তোমাদের সামনে আসবে ক্যামেরা। এই দেখো আমার ভাইয়ের এটা সাকসেস, আমার এই যে ফ্ল্যাট হয়েছে গাইস। আমার ভাইয়ের বিয়ে হয়ে যাবে, খুব হাসি পেলো ভাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের পৃথ্বী। কেমন আছো তোমরা সবাই? তো টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝেই গেছো আজকের ব্লগটা আমার জন্য কতটা স্পেশাল। এই দিনটার জন্য আমি বহু বছর ধরে অপেক্ষা করেছি। তো আগে তোমাদেরকে শেয়ার করি, আমি ঘুম থেকে উঠেই না খাওয়া দাওয়া করিনি, শুধু ব্রাশ করে আমি তাড়াতাড়ি করে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করব বলে আমাদের এই গ্রামের যে রাস্তাটা আছে ফাঁকা, এই রাস্তাতে চলে এসেছি। আজকে আমি অনেক এক্সাইটেড, তো খুশিতে হয়তো ভুলভালও বকে ফেলতে পারি। 5 বছর হয়েছে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি। যারা আমার একদম শুরু থেকে ভিডিও দেখে তারা জানবে আমি জেগে জেগে কত স্বপ্ন দেখেছি আমার মা বাবার এই কাঁচা বাড়িটা আমি পাকা করে তুলব। সেটা হয়তো অনেক আগে হওয়া উচিত ছিল, বাট হয়নি। সময়ের অপেক্ষা সব কিছুই, ভগবান হয়তো চেয়েছিল এখন, তাই এখন হচ্ছে। আমি অনেক বেশি খুশি এখন যে আমি বলতে পারবো এটা আমি একা করছি। তো আমি অনেক বেশি খুশি। আমি কি বলতে চাইছি আমি সেটাও বুঝতে পারছি না। সত্যি আমার এই 22 বছরে যদি কোনো স্পেশাল দিন হয়ে থাকে সেটা হচ্ছে আজকের। কোনো উদযাপন নেই, বাট এটা আমার কাছে অনেক স্মরণীয় একটা দিন যে আমি আমার নিজের বাবা মার জন্য কিছু একটা করতে পারছি এই বয়সে এসে। এতদিন ধরে তাদেরকে আশা দেখিয়েছি, শুধু বাড়িটা পাকা করে দেবো এই আশা না, তাদেরকে সুখ দেবো, শান্তি দেবো, তারা শেষ বয়সটা ভালোভাবে বাঁচবে। আজকের এই দিনটা যাতে আমার জীবনের স্মৃতি হয়ে থাকে, তাই আজকের এই ভিডিওটা আমি করে রাখছি। আমার মা বাবা আমার জন্য অনেক কিছু করেছে, আমার মা বাবার কৃতিত্ব অনেক আমার জীবনে। তো আমি কখনোই আমার মা বাবাকে কষ্ট দুঃখে রাখতে পারবো না, অসম্ভব আমার জন্য এটা। অনেক আগে থেকেই মা বাবাকে বলতাম তোমরা চিন্তা করো না, তোমাদের এই কাঁচা ঘরটা আমি একদিন পাকা করে দেব। আমি নিজেও না আশা করিনি এত তাড়াতাড়ি আমি সব কিছু করতে পারবো। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা না বললেই নয়। কথায় আছে না যে ধৈর্যের ফল মিঠে হয়, আমার সেরকমই মনে হচ্ছে। আমি খুব আফসোস করতাম যে আমার বাবা মার পাকা ঘরটা হয়তো অনেক আগে হওয়া দরকার ছিল, সেটা হয়নি। বাট আজকের দিনে এসে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে এটাই বেস্ট হয়েছে। বলতে তো পারবো এটা আমি একা করেছিলাম, তো এর জন্য অনেক বেশি খুশি লাগছে। আমার মা বাবার মুখে হাসি দেখে ভালো লাগছে। আমার মা আগের একটা ভিডিওতে বলেছিল যে কি ঝড় খুব ভয় পায়, তখন আমি বলেছিলাম একটা পাকা ঘর হলে তোমার আর ঝড় ভয় লাগবে না, তাই তো? মা বলেছিল হ্যাঁ। আর আসলেই তাই, ছোটোবেলা থেকে আমার মা ঝড়ের ভয়তে না লোকের বাড়িতে আমাদেরকে নিয়ে যেত, যাদের পাকা ঘর ছিল, শক্ত ঘর ছিল, সেই ঘরেই আর কি আমাদেরকে নিয়ে উঠতো। বেশি রাত হলে পরে যদি ঝড় আসতো তাহলে আমাদেরকে খাটের তলায় ভয়টা ঢুকিয়ে রাখতো। এখন ওটা হাসি পায়, কিন্তু সেই সময় মনের মধ্যে অনেক ভয় কাজ করতো। আমার মাকে দেখেই এই ভয়গুলো এসেছে। তার জন্য আমার মা মানে ভিডিওতে বলেছিল যে একটা পাকা ঘর হলে আমার আর ভয় লাগবে না। মাঝে মধ্যে নাকি মা বাথরুমের মধ্যে বসে থাকে, মানে কেমন একটা হাস্যকর। বাট আমার মায়ের দিক দিয়ে ভাবলে আমার মা অনেক ভয় পায়। তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমার দ্বারা সম্ভব হতোই না কখনো। তোমরা আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছো, সাপোর্ট করেছো,
আমার কাজটাকে তোমরা পছন্দ করেছো, তার জন্যই হয়তো আমি এই দিনটাকে আনতে পেরেছি। আমি আজকে ভীষণ খুশি। কতবার যে আমি বলে ফেললাম আমি ভীষণ খুশি কে জানে। বাড়িতে ফিরে স্নান করে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি বাবার সাথে বাজারে যাওয়ার জন্য। কেমন খুশি হচ্ছ? দারুণ। হ্যাঁ, আমার তোমাকে না একজন বলেছিল না যে তোমার মা লোভী। না লোভ না। আরে না, তা না, আচ্ছা, তুমি আমার কাছে চাইবে না তো কার কাছে চাইবে, তাই না মা? বলো না গো, তোমার যা আমার মেয়েও যা ছেলেও তাই যে একই। তোমার এখন খুশি হচ্ছে নাকি? তুমি এক্সাইটেড ভুলভাল বকে দিচ্ছ? না না, মেয়েরা পারে না, মেয়েরাও পারে। হ্যাঁ, না তোমার যখন যা লাগবে আমার কাছেই তো বলবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো ওরকম লিখেছিল কমেন্টটা। তারপরে আর তারপরে কেউ আমি- আর কেউ ওরকম কমেন্ট লোকে নেই। তোমাকে সবাই ভালোবাসে তো, ওটা তো মানে যে লিখেছে সে বলো তো। এই যে এই আমার ঘরটা আস্তে আস্তে পাকা হবে, কি আনন্দ লাগছে। আমি আর আমার দিদি রেডি হয়ে নিয়েছি, এখন বাবার সাথে যাব বাজারে ইট ভাটাতে, ইট অর্ডার করতে। খুব মজা হচ্ছে, আমার মাও খুব খুশি, বাবাও খুব খুশি। ও ইট ভাটাতে না, সরি সরি, আসলে প্রথমবার তো বিল্ডার্সে যাবো, সরি আমি বলছি ইট ভাটাতে যাব। যাই হোক, আমার মা খুবই খুশি আজকে। মা কেমন লাগছে? আমাদের ঘরটা পাকা হয়ে যাবে, কি মজা। আমার মা আজকে ভীষণ খুশি, জানো তো। এখনও বাড়িটা হতে অনেক সময় লাগবে, মানে প্রস্তুতি নিয়েছি, আস্তে আস্তে করার চেষ্টা করব। এই যে আমাদের ঘর, এই ঘরেই আমরা থাকি, দেখতেই পাচ্ছ। তোমরা অনেকেই তোমার ঘরটা দেখেছো, অনেকে পছন্দ করে, বলে বাংলাদেশে একটা ফিল আসে নাকি, যেহেতু টিনের ঘরে সুন্দর রং করা, তার জন্যে ঘর নিয়ে ভেবেছি এতদিন ধরে, আর আজকে তার প্রথম দিন। এত খুশি হচ্ছে কেন কে জানে। আমি হয়তো আজকের ব্লগটা না কোনো মানে আজকের ব্লগটা কেমন হচ্ছে বলতো, আমি না নার্ভাসে ঠিকঠাকভাবে কথাই বলতে পারছি না, গুছিয়ে তো বলতেই পারছি না। ইন্ট্রো নিয়েছি প্রায় 4-5 বার। কুসুমাশা। এই যে তিনজনে চললাম এখন দোকানের দিকে। আচ্ছা বাবা, এটা অন্যায় করলো না? হাঁটায় নিয়ে যাচ্ছ, ভ্যালু দাও। টোটো খুঁজেছিল, টোটো মনে হয় পাইনি। না না, এই যে তো দাদা দাও তো। ও আচ্ছা, ঠিক আছে। এরকম তাহলে বলিস ঠিক না আছে। আমার বাবাকে। না হাঁটিয়ে নিয়ে যাবে এতটা দূরের রাস্তা। ফোন নিয়েছি, চলো। কালকে না ঝগড়া করলাম, এত ভালোবাসা হলো কি করে দিদি, হাত ধরে হাঁটছিস। টোটোতে উঠে পড়েছি আমরা, আমাদের এই রাস্তা দিয়ে টোটো যাবে। সব থেকে ভালো ইট এটা। আচ্ছা, আমার বাবার তো এই সব সম্পর্কে নলেজ ভালো থাকবে, তাই না? কেন আবার কেন দেখাবে? এই কি রে, খেয়ে কাজ নেই তোর কোনো? আমাদের বিল হয়ে গেছে আর ঘরের জন্য এবার প্রথম পেমেন্ট করা হবে। ওই যে বিল বানায় রাখছে না আগের থেকে, সকালবেলাতে বানায় রাখছে। বেঁচে সত্যি বললে বাসে না, মানুষ ঠকানো ব্যবসা। হ্যাঁ, ব্যবসা মানেই তো মানুষ কেন। এই যে হয়ে গেছে পেমেন্ট। দাঁড়া দেখ। যাও। The next day. কালকে ইট অর্ডার করে দিয়ে এসেছিলাম, আজকে ইটের গাড়ি চলে এসেছে। পাপা মজা হবে।
মাংস রান্ধো? খুশির ঠেলা নাকি আজকে মাংস রান্না করে? মাংস রান্ধো বলা হয়। পাপা আমাদের নতুন বাড়ি হবে, মজা হচ্ছে? এই যে ইটের পাকা বাড়ি হবে, মজা হচ্ছে না? আমরা ছাদে উঠবো। হ্যাঁ খুব মজা হচ্ছে। আমার তো আজকে খুব মজা হচ্ছে বাবা। এইখানে মানে জঙ্গলে নাকি এইখানে? জঙ্গল মনে হলো। এটা তোমার জঙ্গল মনে হচ্ছে? এটা আমাদের জমি বাবা। জমি জঙ্গল না তো, ওই দেখো ওই যে ঘরটা আমাদের রয়েছে না, ওই যে কাঁচা ঘরটা, ওই ঘরটা পাকা হবে। আর শিয়াল ডাকলেও আমরা ভয় পাবো না তখন, তাই না? সবাইকে বলো। এই 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 কি হলো, কি হলো? এই এই কি হলো, কি হলো? রাত্রিবেলা মা করতে এসেছিল, আচলা এসেছিল। বলো, আমাদের পাকা ঘর হলে আমাদের আর ভয় লাগবে না, বলো। হ্যাঁ, শিয়াল ঢুকতে পারবে না। ও তো হাতি নেই, চাবিও নেই, ঘর নেই, ওই যে মাটিতে ঢুকে যায়। এখন এই ইটগুলোকে আমাদের এই জমিতে সাজানো হবে। অনেক বড় করবো না, দুটো করবো না, একটাই কাজ। তাহলে ওই জায়গায় পাচ্ছি পারবেন না, হ্যাঁ ওই জায়গায় পাচ্ছি পারবেন না। মা, মা, মা গো, খুব খুশি আজকে। এই চাপ কখন কমলো, কিভাবে কমলো? আমি তো কিছু বুঝতে পারলাম না। চাপ কমে গেল। আগের যে ভিডিওটা তোমরা দেখলে সেই ভিডিওটা মাস দুয়েক আগের। সেই সময় আমি বাড়িতে ইট ফেলেছিলাম, আর ওই ভিডিওটা করতে গিয়ে বহুবার আমাকে ইন্ট্রো নিতে হয়েছিল। আমি ওই দিন না এত নার্ভাস হয়ে গেছিলাম খুশিতে, কি বলবো না বলবো বুঝতে উঠতে পারছিলাম না, বুঝে উঠতে পারছিলাম না। রাইট? না না, রাগ করি না, কারণ আমি সত্যিই তোতলা। তো আগের যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা শ্যুট করতে গিয়ে আমি এত বেশি নার্ভাস ছিলাম, আমার ইন্ট্রো দিতে প্রায় আধা ঘন্টা টাইম লেগে গেছিলো। মানে এত খুশি হয়ে গেছিলাম না যে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে, আমি এই আমাদের ছোট্ট কাঁচা ঘরটাকে পাকা করতে চলেছি। বাট ওই টাইমটায় একটু সাহস কম ছিল মনের মধ্যে, ভাবছিলাম যে আমি একা পারবো তো, ঘরে হাত দিলে তো লাখ লাখ টাকার ব্যাপার রয়েছে। আর আমি খুব বেশি দিন হয়নি আমি নিজে টাকা জমাতে শুরু করেছি, তাই আমি একটু হোল্ড করে রেখেছিলাম। বাড়িতেও বাবা মা বারবার বলছিল আর একটু হোল্ড করে যায়, আর একটু হোল্ড করে যায়, তারপরে বাড়িঘর করব। বাট ওটার সমস্যাটা ছিল এই সরকার থেকে ঘর পাবে ওর জন্য, আমার জন্য নয়। আর আমার ভয় লাগতো এটাই যে আমি পারবো তো, ঘরে হাত দিলে ঘরটা কমপ্লিট করতে পারবো তো, এই ভয়টা আমার কাজ করতো। বাট আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমি পারবো, আর আমি চেষ্টা করব, তাই আমি কাজটা শুরু করতে চাই। এই যে কাঁচা ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বাড়ি। এই ছোট্ট টিনের ঘরটা তোমরা তো অনেকেই দেখবে যারা আমার সাবস্ক্রাইবার। তো এই ছোট্ট কাঁচা ঘরটা কাঁচা থেকে পাকা হতে চলেছে। আর এখানে দেখতে পাচ্ছ সবাই বসে আছে, এখানে আমার বাবা বসে আছে, ওই যে আমার কাকা বসে আছে, আর ওই যে একজন দাদা এসেছে, ইঞ্জিনিয়ারিং দাদা, যিনি আমাদের ঘরের প্ল্যান পাস করাবেন। তো আমার খুব খুশি লাগছে আজকে
আমি এই জন্যই আজকে বাড়িতে এসেছি। আমার বাড়িতে হাত দিতে হবে, বাবা মা আমাকে ডাকলো। আর তার সাথেও আমার বগুড়াতে রানাঘাটে কিছু কাজ রয়েছে, ওগুলো কমপ্লিট করে তারপরে আমি একটা সুন্দর ট্রিপে যেতে চলেছি। এত খুশি কেন হচ্ছে, যাই হোক ওগুলো আলাদা ব্যাপার। আমি তোমাদের সাথে এখন কিছু কথা শেয়ার করতে চাই। আমার সাথে আমার ভাই রয়েছে, যার জন্য হয়তো আজকে আমার ইউটিউব জার্নিটা শুরু হয়েছিল। মাঝখানে তো অনেক কিছুই ঘটে গেছে। আমার ভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আমার ভাই আমার লাইফের অনেক কিছু, আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা মানুষ। ওকে আমি অনেক বেশি ভালোবাসি। তোমরা অনেকেই ভাবো যে আমার নিজের ভাই, আর সত্যি আমি এটাই মানতে চাই, আমার নিজেরই ভাই। শুধু আমার মায়ের পেটের, শুধু আমাদের রক্তের না, আমার মায়ের পেটের না, বাট ও আমার নিজেরই ভাই। ওর জন্য আমার ইউটিউব জার্নি শুরু হয়েছিল। আমি ইউটিউব সম্পর্কে কিছু জানতামই না। আমার ভাই অনেক ছোটোবেলা থেকে ভিডিও বানাতো। আয় ভাই, তোর নামে সুনাম করবো। বলছে সহ্য হবে না। না ভাই, আজকে তোর নামে ভালোই বলবো আমি, জানিস ওখানে আমাকে যেতে হবে। তার আগে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। তোমরা দেখতে পাচ্ছ, কিছু না বলে আমার কথাটা শোনো। এত কিছু না বলে সামনে যে ট্রিপে যাচ্ছি সেই ট্রিপের শপিংগুলো করাই দিলে খুশি হব। যাবো তো আজকে যাবো তো। আমার ভাই আর আমি খুব সাধারণ ঘরের ছেলে মেয়ে। আমরা এরকম সাধারণ একটা গ্রামে থাকি। আশেপাশে দেখতে পাচ্ছ, এই গ্রাম থেকে ওই পাশের গ্রাম দেখা যায়। আমাদের বাড়ির পরে আর কোনো বাড়ি ঘর নেই। তো এরকম জায়গা থেকে আমাদের জার্নিটা শুরু হয়েছিল। এখানে থেকে ইউটিউবে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা, মানে হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, ধরো তোমাদের সাথে আমার কিছু কথা শেয়ার করার আছে। বাট আমার বাবা ডাকছে, ওই দাদার সাথে কথা বলতে হবে। আগে কথা বলিনি, তারপরে তোমাদেরকে বলছি। অনেক গল্প বলার আছে। আমার মতো মেয়ে যদি আজকে নুন ভাত খেয়ে ভাঙা ঘরে থেকে, যেই ঘর থেকে বৃষ্টির জল পড়তো, বালতি পেতে রাখতো মা, বাটি পেতে রাখতো, সেখান থেকে আজকে মা বাবাকে আমি যদি হ্যাপি রাখতে পারি, মা বাবার জন্য যদি একটা পাকা ঘর করে দিতে পারি 22 বছর বয়সে, 23 বছর বয়সে, তাহলে তোমরাও পারবে। অনেক গল্প বলার আছে। 1 মিনিট। নিয়ে আসো, দলিলটা নিয়ে আসো। ওই কাকা, তুমি বসো না, আমি এখানে বসছি, আমি এখানে দাঁড়াচ্ছি, তুমি বসো। তুমি বসো না, আমি দাঁড়াচ্ছি। আজকে আমার মা খুশি। বলো কি কি রিকোয়ারমেন্ট আছে, কেমন টাইপের কি হবে? 3টে রুম দিয়ে, বেডরুম কটা? বেডরুম 3টে হবে, একটা ডাইনিং রুম থাকবে, আর একটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম থাকবে। বসো, সেটা না। হ্যাঁ, দাদার অফিসে একবার যেতে হবে বাবাকে, পুরো দাদার অফিসে একবার যেতে হবে বাবাকে, যা যা করার করে দেবে। কেমন লাগছে? হ্যাঁ, খুশি? একটু একটু করে সব হচ্ছে নাকি? বাজন্তই আসছে, আমাদের শেয়ার হইল না। ও ঠিক আছে। দাদা, জনে আপনি কত টাকা করে চার্জ করেন? মালিক যা দেবে তাতেই। মাথায় গামছা পেয়ে মানে রাজমিস্ত্রির কাজে যাবি এখন। চ চ, সবাইকে একটুখানি বুঝিয়ে আসি আমাদের ছোট ছোট ভাই বোনদের। এবার শোনো, আমাদের ইউটিউব জার্নিটা কিভাবে শুরু হয়েছিল। আমার ভাই 2020 সাল থেকে ইউটিউব করতো। ও নানান সেলিব্রিটিদের বাড়ি দৌড়ে দৌড়ে চলে যেত একটু ভাইরাল হওয়ার জন্য, মনে আছে ভাই? ওই টাইমটা একটা স্ট্রাগল, এটাও একটা জীবনের পার্ট ছিল আমার ভাইয়ের, যে গিয়ে দেখা করতে পারিনি, মন খারাপ নিয়ে বাড়িতে ফিরেছে, কিন্তু হাল ছাড়েনি, আবারও গেছে। ওরকম একজনের বাড়িতে নয়, ও কেশব দাদার বাড়িতে গেছে, তুষার দাদার বাড়িতে গেছে, আরও কয়েকজন সেলিব্রিটিদের বাড়িতে গেছে, যারা এখন আমাদের খুবই ক্লোজ, যাদের সাথে আমাদের ওঠা বসা বন্ধুত্ব হয়েছে। তো এই সময়গুলো, মানে ওই টাইমটায় কেউ আমাদের চিনতো না, কেউ আমাদেরকে পাত্তাও দিত না, মনে আছে? ওই টাইমটাতে আমরা কোনো সেলিব্রিটিদের সাথে যখন কথা বলতাম না, এত খুশি লাগতো মনে মনে। তো ওই ফিলটা আমরা পাই যখন আমাদেরকে মানুষ চেনে, আমাদের কাছে আসে, ফটো তোলে, ভিডিও করে। তো আমার কখনো মনে হয় না তাদেরকে আমি ফিরিয়ে দিই। তো সবসময় আমি চেষ্টা করি তাদের সাথে ভালো ব্যবহার করার, ভালোভাবে কথা বলার, যাতে তারা আমার সাথে 2 মিনিট থাকলেও তারা যেন আমার সাথে দেখা করে খুশি হয়, সেইটাই আমি চেষ্টা করি সবসময়। আমি বুঝতে পারি সবার ফিলিংস। তো ওইভাবে আমাদের উঠে আসা। 2020 সালে ভাই জার্নি শুরু করেছিল ইউটিউবে। তারপরে ভাই আমাকে বলেছিল, দিদি
তোমার তো একটু হলেও ফেস ভাইরাল, কারণ আমি একটা সময় টিকটকে ভিডিও বানাতাম, সেই সময়টাই খুবই ভাইরাল হয়ে গেছিলাম। তো ভাই আমাকে বারবার বলতো দিদি তাহলে তুমি ভিডিও শুরু করো, আর বলতাম দেখ ইউটিউব আবার কে ভিডিও করবে, ইউটিউবে তো আমার তো কোনো নলেজই নেই ইউটিউবের সম্পর্কে। 15 সেকেন্ডের ভিডিও বানাতে ভাই 20-30 মিনিট লেগে যায়, আর আমি এই 8-10 মিনিটের ভিডিও আমি কি করে করবো? হ্যাঁ না দিদি চলো। ও আমাকে নিজে বলছে এখানে দাঁড়াও দরজার সামনে, না এবার বলো হ্যালো গাইস। হ্যালো গাইস, ওই হ্যালো গাইস বলতে গিয়ে গলা কাঁপছে আমার, আমার সুরই চেঞ্জ হয়ে গেছে, মানে রিয়াকশানই যে আমার মনে হচ্ছে এখানে অ্যাক্টিং করে দেখা দেবে এরকম লাগছিলো। বাট আস্তে আস্তে যেমন ব্যাপারটা ন্যাচারাল হয়ে গেছে, আমি যখন এখন ক্যামেরার সামনে কথা বলি আমি পুরো ফিল করতে পারি আমার সামনে লাখ লাখ মানুষ বসে আছে, দেখছে তারা আমাকে এই মুহূর্তে, তো সেইভাবে আমি কথা বলি। আর নতুন নতুন যখন শুরু করেছিলাম তখন তো আমি ভাবতাম কি বলবো, আমি কথাই গুছিয়ে পারতাম না, এরপর কি বলবো। মানে একবার যদি অন হয় আর থামে না। হ্যাঁ অন হয়ে থামে না মানে কি, এমনকি আগে রাস্তাঘাটে ভিডিও বানাতে এত বেশি লজ্জা পেতাম ধারণার বাইরে, ফোনটা ধরবো কি করে, ধরে ভিডিও বানাবো কি করে, এই দেখো আমি এই করছি। এখন তো আমি ক্যামেরা নিয়ে নির্দ্বিধায় যেখানে সেখানে চলে যাই, আমি যখন তখন ক্যামেরা অন করে কথা বলতে পারি, এতটা কনফিডেন্স আমার বেড়ে গেছে। আর সত্যি কথা বলতে ফোনের থেকে ক্যামেরা হাতে নেওয়ার পরে আমার কনফিডেন্সটা আরও বেশি বেড়ে গেছে এই গোটা 1 বছরে। ওই টাইমটায় আমরা যখন শুরু করেছিলাম আমরা নিজেরাও জানতাম না যে আমাদের লাইফে কি হতে চলেছে, আমরা কি অ্যাচিভ করতে পারি লাইফে, কিচ্ছু ধারণা ছিল না। আমার ভাই আমাকে জাস্ট বলেছিল, আমিও আমার ভাইকে ঝুলিয়ে যাচ্ছিলাম, আজ করব ভিডিও, কাল করব ভিডিও, এই করতে করতে গত 6 মাস কাটিয়ে দিয়েছিলাম। আমার ভাই কিন্তু হাল ছাড়তো না, আসতো আমাদের দিদি খোলো না একটা, ফোন নেই তো আমার, কি করে দুধ, আমার ফোন আছে তো, খুলছে না, নিজেই খুলে দিলাম। হ্যাঁ আমার ভাই একদিন হঠাৎ করে আমার বাড়িতে এসে বলছে কি দিদি তোমার নামে একটা ইউটিউব চ্যানেল খুলেছি, নাম কি দিয়েছিল জানো? মিষ্টু রয়। না তো তখনকার নামে যেটা মানুষজন চিনতো, হ্যাঁ তখন আমাকে মিষ্টু নামে চিনতো সবাই, তো কেউ তো জানতো না যে মিষ্টু নামটা আমার ছিল না, মিষ্টু নামটা আবার আমার দিদির ছিল। যখন আমি টিকটকে ভিডিও বানাতাম ওই টাইমটায় আমার দিদির একটা আইডি ছিল, যে আইডিটার নাম ছিল মিষ্টু রয়। তো দিদির বিয়ে হয়ে যাওয়ার পর ফোনটা রেখে যায়, আর সেখানে এই টিকটক নামে একটা অ্যাপ দেখতে পাই, আমি মজার ছলে ওই টিকটক অ্যাপে ওই মিষ্টু রয় অ্যাকাউন্টে ভিডিও বানাতে শুরু করি। কি করে জানি না 24 দিনের মাথায় আমি ভাইরাল হয়ে গেলাম, আমার ভিডিও তো পুরো তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, 4 মাসে 8.5 লাখ ফলোয়ার্স, মানে বুঝতেই পারছো। তো ওই টাইমটায় আমার নাম হয়ে গেল পৃথি মণ্ডল থেকে মিষ্টু রয়, সবাই আমাকে রাস্তাঘাটে মিষ্টু রয় নামে চিনতে থাকে। তো এমন প্রবলেমে পড়লাম ওই টাইমটা আমার সোশ্যাল মিডিয়া পুরোপুরি বন্ধ হয়ে গেলো, যেটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে একটা জানিয়েছি, যেখানে মিলিয়ন মিলিয়ন লোক দেখেছে, আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে, তার জন্য অনেক থ্যাংক ইউ। ওই টাইমটাই আমার গোটা 2 বছর সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে যায়। টিকটকের টাইমে যখন আমি ভাইরাল হয়ে গেছিলাম তখন আমার মনে হচ্ছিলো হ্যাঁ কিছু তো একটা এখান থেকে করে নিতে পারবো, কারণ আমার কাছে অনেক কাজের অফার এসেছিলো। বাট ওই যে সময় ভালো না হলে যা হয়, সব বন্ধ হয়ে গেল, আমার বাড়ি থেকে সব কিছু বন্ধ করিয়ে দিল। মানে আমার লাইফে আর সোশ্যাল মিডিয়া করা হবে না। আমার একটা ফটো তুলতেও ভয় লাগতো। আমি একবার ফটো তুলেছিলাম, আমার বাবার ফোনে একটা সেলফি নিয়েছিলাম, তো ওই সেলফিটা আমার বাবা দেখার পরে বলেছিল কে তুলেছে এটা, আমি একাই তুলেছি, বলে আমার চোখের সামনে ডিলিট করবি। সেই ফটোটা আমাকে ডিলিট করতে হয়েছিল, মানে বাড়ির লোকও এত বেশি ভয় পেত। সোশ্যাল মিডিয়া থেকে তো হ্যারেস হয়েছি আমি অনেক, তো ওর জন্য আমিও খুব ভয় পেতাম। আর ছোটোবেলা থেকে একটু ভীতু টাইপের ছিলাম, এখন তো নিজে একা চলাফেরা করতে করতে অনেক সাহসী হয়ে উঠেছি। তো ওই টাইমটায় ভয়ে আমি বললাম জীবনে নাম দিয়েছি বাংলার বাঘিনী। তো ওই টাইমটায় আমি ভেবেই নিয়েছিলাম হয়তো কখনোই আমার সোশ্যাল মিডিয়াতে আর আশা হবে না, আমি যেমন পড়াশোনা করছি করব, তারপরে লাইফে যা হতে চলেছে হবে, এরকম একটা ধারণা ছিল। তারপরে আমার ভাই চলে আসলো, আমার ভাই এসে আমাকে ইউটিউব চ্যানেল খুলে দিল একটা, আমার ভাই আমাকে ফুল সাপোর্ট করলো। আমি ভাইকে বলেছিলাম ভাই আমি এডিট পারি না, আমার ভাইয়ের সেই নলেজটুকু ছিল এডিট করার, ভিডিও কিভাবে করতে হয়। ইউটিউবে আমার আশা পুরোপুরি আমার ভাইয়ের হাত ধরে। তো আমার ভাই আমাকে এডিট করে দিত, আমার ভাই আমাকে ব্লগ শ্যুট করে দিত, কি কথা বলতে হবে, কোনটা বলা ভুল হচ্ছে সেটাও আমার ভাই আমাকে শিখিয়ে দিয়েছে। এমনকি ঘরে বসে ভিডিও হবে না বলে কন্টেন্ট কী বের করব সেটাও আমার কোনো আইডিয়া ছিল না। আমার ভাই কিছু না পেরে প্রথম ভিডিও বললো চলো দিদি চুল কেটে ফেলো, হেয়ার কাট করিয়ে নিয়ে আসি তোমাকে। আমার এত বড় চুল ছিল, সুন্দর করে এতটা করলাম হেয়ার কাট, সেই লেয়ার কাট দিয়েছিলাম একটা। সেই ব্লগটা আমার ভাই পুরোপুরি শ্যুট করেছিল, পুরোপুরি এডিট করেছিল, আর সেই ভিডিওটা তখন 15,000 মানুষ দেখেছিল। না না দেখেনি তো, 15,000 সাবস্ক্রাইবার রয়েছে একটা ভিডিওতে। হ্যাঁ ও মাই গড, আমি তো ভুলেই গেছি। আর দুটো ভিডিওতে মনিটাইজেশন হয়েছিল, 2টো ভিডিওতে না।
এই সময় কিন্তু এভাবে দাঁড়ানো খুবই কঠিন। ওই টাইমটায় যেহেতু আমার একটা ফেস ভাইরাল ছিল বলে, আর হঠাৎ করে আমিও বড় হয়ে গেছিলাম 2 বছরে, টিকটকের টাইমটা তো অনেকটাই বাচ্চা ছিলাম, 2 বছরে যথেষ্ট বড় হয়েছি, কলেজে পড়াশোনা করছি ওই টাইমে। তো তখন মানুষটা আমাকে দেখতে পছন্দ করতে শুরু করলো, আমার লাইফস্টাইল সম্পর্কে জানতে পছন্দ করলো, তো ওর জন্য ব্লগগুলো আরও ভিউজ যেতে শুরু করলো। তারপরে কি হলো, যেহেতু আমার কাছে ফোন ছিল না, ফোনটাও তো আমার ভাইয়ের ছিল তখন, আমার ভাইয়ের ফোন, আমার ভাই এডিট করছে, আমার ভাই শ্যুট করছে, তো এই মানুষটাকে আমি কি করে ভুলতে পারি বলো? আমি যদি আমার ভাইকে কখনো ভুলে যাই তাহলে আমি একটা স্বার্থপর মেয়ে। তো আমার ভাই না, ইস ভাই ওই লোকটা দেখ ওই মাঠে হিসু করলো, সরি ওদিকে নজর চলে গেছে। তারপরে শোনো, তারপরে তো এবার কোথায় ছিলাম, কথা বলতে বলতে ভুলে গেছি। আমি তুমি যদি আমাকে কখনো ভুলে যাও তাহলে তুমি স্বার্থপর। ঠিক জায়গা মতো মনে রেখেছিস। তো আমার তো তখন ফোন ছিল না, আমার ভাইয়ের ফোন দিয়ে শ্যুট করতাম, আমার ভাই স্কুলে যাওয়ার আগে ফোন দিয়ে যেত, আবার এসে নিয়ে যেত, এরকম করে করে চলতো। আবার কিছু কিছু সময় আমার ভাইয়ের বোরিং লাগতো, ভালো লাগলে এডিট করতো, না লাগলে করতো না। তো আমরা হয়তো 10 দিনে খুব বেশি হলে 2টো ভিডিও দিতে পারতাম, তাই না রে ভাই? কারণ আমাদের তখন নলেজই ছিল না আমি কি কন্টেন্ট বানাবো। কারণ তখন হচ্ছে আমার মাধ্যমিকের এক্সাম ছিল, তার আগে এক্সাম ছিল, প্লাস আমাকে তো বাড়ি থেকে কোথাও ছাড়তোই না। এমন একটা গ্রামে বসবাস করি, এখানে মানুষকে খুব বেশি জাজ করতে শুরু করে। ছোটবেলা থেকে এখানে থেকে এসেছি, যেটা দেখে বড় হয়েছি, কেউ যদি উন্নতি করে তাহলে আশেপাশের মানুষ অ্যাপ্রিসিয়েটেড থেকে বেশি তারা হিংসা করতে শুরু করে। ও এগিয়ে গেল, আমি পিছিয়ে থাকলাম, ওর বেশি টাকা হয়ে যাচ্ছে, আমার নেই। কখনো তারা আর কি ভালোটা মেনে নিতে পারে না, খুব কম মানুষ আছে যারা ভালোটা মেনে নিতে পারে। আর যদি তুমি মেয়ে হয়ে গ্রামে জন্ম নিয়েছো তাহলে তো শেষ, তোমাকে পায়ে পায়ে চলতে গিয়ে 10 বার ভাবতে হবে। আমার বিয়ে হবে না, আমি কথা বলছি তো এখানে, আর লক্ষ্মী বলছে আমার বিয়ে করতে। ওইসব বাদ দে না, একটা সিরিয়াস টপিক নিয়ে কথা বলছি। লক্ষ্মীর কাছে চলে গেছে, লক্ষ্মী ডাকছে, বলছে বিয়ে করবি না। তুই কি বললি? না, তো যেটা বলছিলাম, গ্রামে যদি মেয়েরা জন্ম নেয় তাহলে সেই মেয়ে 1 পা আগানোর আগে পিছিয়ে যেতে হবে 10 পা। মেয়ে হয়েছো মানেই তোমাকে ঘর থেকে বেরোনো যাবে না, বেশি রাত হলে বাড়িতে ঢোকা যাবে না। পড়াশোনা ওটা আবার কী জিনিস? মেয়েদের জন্য পড়াশোনা, আর মেয়েদের জন্য থালা বাসন মাজা, ঘর। বাবা, তোমার মেয়ে এত বড় হয়ে গেছে এখনো উঠান ঝাড় দিতে শেখেনি। বাবা, তোমার মেয়ে এত বড় হয়ে গেছে এখনো ঘর লেপতে শেখেনি। তোমার মেয়েকে কাজ শেখাও, এরপরে তো শ্বশুর বাড়ি গিয়ে তো ঝাঁটার বাড়ি খাবে শাশুড়ির হাতে। ভালো রান্না করতে পারিস? রান্না পারে না, এত বড় হয়ে গেছে তোমার মেয়ে। গ্রামে এগুলো শেখানো হয়। একটা মেয়ে মানে তাকে রান্না করতে হবে, তাকে ঘরের কাজ করতে হবে, তাকে করা উচিত, কিন্তু বেশি ভেবে ফেললে পারলো না। দেখ, এটা আমার ব্যাপার, আমি কি শিখবো না শিখবো, সব কিছুই শিখে রাখা উচিত। তাই মানে এটা নয় যে একটা মেয়ে হয়েছে মানে তাকে রান্নাই শিখতে হবে। এটাও তো ভাবা যায় যে একটা ছেলে যেটা করছে সেটা একটা মেয়ে শিখতে পারে। একটা ছেলে যখন বাইরে গিয়ে কাজ করছে, রাত 10টায় ঘরে ঢুকছে, তাহলে একটা মেয়েও সেটা করতে পারে। এই মেন্টালিটিটা সেন্টারিং কাজ করতে পারে, একটা মেয়েও করতে পারে। হ্যাঁ অবশ্যই, তুই জানিস না তাই কত মেয়ে আছে ইঞ্জিনিয়ার। সেটাই তো বলছি। হ্যাঁ, তো কথাটা এমনভাবে বললি পুরো তোকে গ্রামের ছেলেই লাগলো, যাদের গু ভরা মাথাতে। আমাদের গ্রামে অনেক ছেলে আছে ভালো চাকরি করে। আমার দিদিও গ্রামে, আমার মাথায় যদি গু থাকে আমার দিদির মাথায়। আরে না ভাই, ওরকম ভাবে বলছি না, তুই ঠিকই বলেছিস। একটা ছেলে যদি সেন্টারিং কাজ করে, একটা মেয়ে কেন করবে না? করবে অবশ্যই, ওরকম তো অনেক আছে। একটা ছেলে ইঞ্জিনিয়ার, সে বাড়ির প্ল্যান পাস করাচ্ছে, আসলো। অনেক মেয়েরাও আছে যারা ইঞ্জিনিয়ার। তো সবারই সব কিছু শিখে রাখা উচিত। তাই বলে এরকম নয় যে যেটা গ্রামে মানুষ যেটা করে, একটা মেয়েকে পুরো নির্দিষ্টভাবে মাথার মধ্যে ঢুকিয়ে দেয়, তোমার বড় হলে তোমাকে সময় মতো বিয়ে দিয়ে দিতে হবে, তোমাকে রান্না শিখতে হবে, তোমাকে ঘরের কাজ করতে হবে, এর বাইরে তোমার আর কোনো লাইফ নেই, বাইরে বেরো হওয়া যাবে না, কোনো ছেলে বন্ধুর সাথে মেশা যাবে না, তোমার বাড়িতে কোনো বন্ধু বান্ধব আসতে পারবে না। এগুলো তো এখানে শেখানো হয়েছে ছোটোবেলা থেকে। আমাদের ছোটোবেলা থেকে এটাও শেখানো হয়েছে মেয়েরা জিন্স টপ পরতে পারবে না, আমাদেরকে পরতে দেয়নি। তোমরা জানো কি দুঃখের কথা? তুমি দেখো আমার জামাটা দেখো, এই যে একটা প্যান্ট আর এই গেঞ্জি, এটা আমার বাবার গেঞ্জি, আমি পরে এসেছি। আমার বাবার মেন্টালিটি তোমাদেরকে বলি, আমার বাবা গ্রামের আশেপাশের মানুষের ভয়ে কোনো দিন জিন্স টপ কিনে দেয়নি, জানো? লোকে নাকি খারাপ বলবে তাই। আমার বাবার নাকি ধান্দা ছিল 12 বছর হলে আমার বাবা শাড়ি পরাবে আমাদেরকে। হ্যাঁ, আমার মা নিজে নাইটি পরেনি কখনো, পাড়ার লোকে কি বলবে। গ্রামের মানুষের মেন্টালিটির মধ্যে সবসময় এটা ঢুকে থাকে,
লোকে কি বলবে। আর এই জিনিসটা শিখতে শিখতে না জীবনটাকে ধ্বংস করে দিয়েছিলাম। একটা মেয়ে হলে ভাবে মেয়েটার কখন 18 বছর বয়স হবে, হ্যাঁ সম্বন্ধ দেখবো, একটা চাকরিলা ছেলে আসবে, হ্যাঁ সে বুড়ো বুড়ো টাক হবে। হলে বুড়ো টাক হলে কোনো অসুবিধা নেই। বিয়ে দিয়ে দেবো। আমরা আমাদের জার্নি বলতে গিয়ে পাড়ার লোকের উপর ক্ষিপ্ত হয়ে গেলাম কেমন জানি। যা জ্বালিয়েছে না গুরু, তোমাদেরকে কি বলবো। এমনি বলছি আমার কিচ্ছু যায় আমি আসে না। পাড়ায় আসতে পারবো না, ডিম থেরাপি না করবো। না না ভাই, আমি খুব কষ্ট পেয়েছি, সবাই আমাকে খুব কষ্ট দিয়েছে জানো। আমার ভাইয়ের আমি ভিডিও বানাতাম, এইখানে বানাতে পারতাম না বলে আমার ভাইয়ের আমি ওই মাঠের ওই পাশে চলে যেতাম দেখা, ওই মাঠের ওই কোনায় গিয়ে আমি আর আমার ভাই ভিডিও শ্যুট করে আসতাম। নাহলে পাড়ার লোক তাকিয়ে হাসতো, নানান কথা বলতো, মনে আছে ভাই। এমনকি আমার মা তো খুব সরল সোজা, আমার মায়ের কান ভাঙিয়ে একদিনকে ঝামেলা করলো আমার মা আমার সাথে খুব। আমার ভাইকে রেগে বেগে বলেই দিল, তুই আর আসবি না, ওর সাথে ভিডিও বানাবি না, ওকে ভিডিও বানানোর জন্য তুই মাথা উস্কেছিস, তুই আর আসবি না, আমার ভাইকে বলে দিল। এবার আমি তো কেঁদে পুরো গড়িয়ে নিয়েছি, আমি আর আমার ভাই, আমাকে আর আমার ভাইকে আলাদা করে দিচ্ছে। আমার মা এরকম তো বলতেই পারে না কখনো, কারণ আমার মা সবসময় নিজের ছেলের মতো করে আমার ভাইকে ভালোবাসে। মা যেই বলেছে ভাইকে আর আসতে না, আর ভিডিও বানাতে দেবে না, খুব বকাবকি করেছে, আমি তো ভ্যা করে কাঁদছি। আমার ভাইও দেখলাম কেঁদে দিল। পুরো ভাই বোনের এরকম যে কবি অলবিদা না কেন, আমার ভাইও কাঁদছে আমিও কাঁদছি। আমার ভাইকে বলছি ভাই তুই যাবি না, আমার ভাই তো বলছে না দিদি আসি, না তুই যাবি না ভাই। আমার মা কেন এরকম বলবে, মাকে বলছি তুমি ভাইকে কেন এরকম বললে, ভাই কেন আসবে না, কে কি বলেছে। আমার মা তো সরল সোজা, আমার মা পরে বলে অমুকের মা বলতেছিল যে ওই সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়া ভালো জিনিস না, তোর ভালো ঘরে বিয়ে হবে না নি, আমার ভয় করে তোর বাবা যদি আমারে কিছু কয়। ওই যে মায়ের মাথাটা উস্কে দিল না, আমার মা ওই নিয়ে ভয় পেতে শুরু করলো যে আমার মেয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়ছে, আমার মেয়ের ভালো ঘরে একটা বিয়ে হবে না, সরকারি চাকরিওয়ালা আর আমার মেয়েকে নেবে না, তো লোকে খারাপ বলতে শুরু করবে, গ্রামের লোকজন কী ভাববে, তিথির বাবা যদি জেনে যায় তাহলে কি হবে, এইগুলো ভেবে আমার মা আমাকে আটকাতে শুরু করলো। তারপরে আমি আর আমার ভাই মাকে পাত্তাই দিলাম না। হ্যাঁ তুই ভালো আছিস দাদা? ওটা ক্যামেরা একটা। গ্রামের মানুষকে নিয়ে আর আমি বেশি বলতে পারছি না, সবাই তো ভিডিও দেখে আমার, তো আশেপাশের মানুষ তো আমাকে খুবই ফলো করে, তাদেরকেও থ্যাংক ইউ জানাতে চাই। তারাও যদি আমার পেছনে না লাগতো, আমার ফ্যামিলির পেছনে না লাগতো, হয়তো আমি মনে এত জোর পেতাম না যে কেন বাধা দিচ্ছে এই কাজটাতে। আমি তো কোনো খারাপ কিছু করছি না, আমি এখান থেকে আমার ফিউচার দেখতে পাচ্ছি, তো আমি কেন করব না। তো তাদেরকে জবাব দেওয়ার জন্য আমি আরও কাজটা দ্বিগুণ করতে শুরু করলাম, যে কারণে আজকে হয়তো যেটা ভেবেছিলাম তার থেকেও ভগবান আমাকে দ্বিগুণ বেশি কিছু দিয়েছে। শুরুটা আমার ভাইয়ের জন্য করেছিলাম, আজও আমার ভাই আমার সাথে আছে। মাঝখানে আমি কিছু ভুল ডিসিশান নিয়ে ফেলেছিলাম, যেটা আমার মনে হয়েছিল আমার লাইফে হয়তো অনেক ভালো হবে, আমি ভালো কিছুই করছি, বাট সেই জিনিসগুলো সব যখন ভুল প্রমাণ হলো, তারপরেও আমাকে আমার ফ্যামিলির মানুষ সাপোর্ট করেছে, ভালোবাসা দিয়েছে, যে কারণে আমি এখনও শক্ত হয়ে দাঁড়িয়ে আছি, কাজ করছি, এখনও সবার জন্য ভাবতে পারছি যে না আমি ভালো কিছু ডিজার্ভ করি, ভালো লাইফ ডিজার্ভ করি। আজকে আমার মা বাবা গরিব রয়েছে বলে আমিও সারা জীবন গরিব থেকে যাব, আমারও ভবিষ্যৎ ওরকম মা বাবা যেমন ছিল কষ্ট করে আমাদের খাইয়েছে, পড়িয়েছে, বড় করেছে, পড়াশোনা করেছে, আমি ওরকম লাইফ একদম কাটাতে চাই না। আমি আমার লাইফটাকে খুব সুন্দরভাবে কাটাতে চাই, খুব সুন্দরভাবে উপভোগ করতে চাই। তাই আজকের এত লড়াই, আর লড়াই করেছিলাম বলেই আজকে আমি সাকসেসের মুখ দেখতে পাচ্ছি। আমার বিশাল বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, আমার বাড়ি হতে চলেছে। আমি জানি আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা খুব ভালো করে জানে যে আমি কত বছর ধরে এই বাড়িটার জন্য স্বপ্ন দেখেছিলাম যে আমার মা বাবার ঘর হবে, আর এটা ভাবার পেছনেও অনেক কারণ ছিল। একদম যখন আমি ছোট ছিলাম তখন আমি বাড়িতে দেখেছিলাম আমাদের বেড়ার ঘর, টিনের চাল দিয়ে জল পড়তো, আমার মা বাটি পেতে রাখতো, আর আমার বাবা বাড়িতে থাকতো না, বাবা তো দূরে দূরে কাজ করতে যেত, দিল্লি, বম্বে, কাতার, দুবাই এরকম জায়গায়। তো মা তো অনেক কষ্ট করে বড় করেছে আমাদেরকে। ওই ঘরটা ভেঙে দেওয়ার পরে, ওই ঘরটা ভাঙা হয়নি, আমাদের একটু তখন আর্থিক একটু সমস্যা ছিল বলে মা আমাদেরকে নিয়ে মামা বাড়িতে চলে গেছিলো। আমরা বছর 5-7 মতো মামা বাড়িতেই ছিলাম, ওখানেই বড় হয়েছি। মামা বাড়িতে যবে থাকতে শুরু করলাম, বাড়িতে যেই ঘরটা ছিল সেই ঘরটা সব ওই কুকুর, সাপ, বিড়াল এগুলোতে নষ্ট করে দিল, বেড়াগুলো ভেঙে গেল। তারপরে আমার বাবা যেটুকুনি উপার্জন করেছিল সেটা দিয়ে ওই যে টিনের ঘরটা তোমরা এখন দেখতে পাও, যে ঘরে থাকি, ওই ঘর, তারপরে বাথরুম, ওগুলো বাবা তৈরি করেছিল। তো সেই ঘরেই
বড় হয়ে ওঠা আবারও ওই ঘরটাই আবার আরও সুন্দর হতে চলেছে, একটা পাকা ঘর হতে চলেছে। এটা আমার মায়ের অনেক বড় একটা স্বপ্ন ছিল যে আমার মায়ের একটা পাকা ঘর হবে। আমার বাবা পূরণ করে দিতে পারেনি, আমার বাবাও অনেক কিছু করেছে আমাদের জন্য, চেষ্টা করেছে বাট হয়নি। আমি মা বাবার কাছে এটা কখনোই আবদার করতে পারি না, তোমরা আমার জন্য এটা কেন করনি, ওটা কেন করনি, কারণ তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের জীবন দিয়ে আমাদের জন্য খেটে গেছে, করে গেছে। কখনো দেখিনি বাবা মাকে একটা ভালো জামা কাপড় নিতে, সবসময় দেখেছি দুর্গাপুজো আসলে আমরা দুই বোন কী নেব, আমাদেরকে কি দেবে সেটা নিয়েই ভেবে গেছে। ছোটোবেলা থেকে মা বাবার কষ্ট দেখেছি, নিজেরাও কষ্ট করেছি মা বাবার সাথে, তাই হয়তো মাথার মধ্যে এটা আমার ঢুকে গেছিলো যে হ্যাঁ না, এভাবে জীবন আমি কাটাতে পারবো না, আমাকে একটা ভালো লাইফ বাঁচতেই হবে। তার জন্য এই সোশ্যাল মিডিয়া লাইফটা যখন দেখেছিলাম যে না এখান থেকে আমি কিছু পাচ্ছি, তারপরেই কিন্তু এই কাজের প্রতি আমার ভালোবাসাটা আরও আসে। এই চলার পথে যে ভুলগুলো আমার জীবনে হয়ে গেছে সেগুলোর জন্য হয়তো অনেক বেশি ভালোও হচ্ছে, খারাপ জিনিসগুলো না আসলে হয়তো এই সাকসেস আমি পেতাম না, আমার লাইফে অনেক কিছু শিখতেও পারতাম না। জীবনে যা হয়েছে তার থেকে দ্বিগুণ ভালো কিছু ভগবান আমার জন্য রেখে দিয়েছে, তাই আমার ওগুলো নিয়ে আফসোস নেই আর পিছুটানো নেই কোনো কিছু নিয়ে। তো আমি মন দিয়ে এখন কাজ করছি, তাই হয়তো আজকের এই ভালো দিনটা আমার জীবনে এসেছে। মাস দুয়েক আগে বাড়িতে ইট ফেলেছিলাম, এটা হয়তো আমার দিদি তোমাদেরকে ভিডিওতে একটা শেয়ার করেছিল, অনেকে আমাকে প্রশ্ন করছিল, দেখছিলাম কবে বাড়িতে হাত দেবে, কবে বাড়িতে হাত দেবে, বাট আমার থেকে কিন্তু তোমরা আপডেট পাওনি, আমি ওরকমভাবে আপডেট দিইনি যে কবে বাড়ি শুরু করব। তোমাদেরকে দেখিয়েছি বাড়িতে ইট ফেলা হয়েছে, তখন না মনের একটা ভয় লাগছিল যে আমি পারবো তো, কারণ পুরোপুরি সম্পূর্ণ আমার দায়িত্ব, আমার বাবা মার আর কেউ নেই, বাড়িতে হাত দেওয়ার পরে আমি পারবো তো সবটা সামলাতে। কথা বলবি থামছি না না আমার আর এরকমই হয় ভাই, শুরু করলে থামতে পারি না। আর একটু আছে বাকি, তোর নামে লাস্ট আর একটু ভালো বলে নি, তারপর বসে বসে করে আমি রিলস বানাই আসি। গলায় গামছা নিয়ে কি রিলস বানাতে আছিস ভাই? সেই গ্রামের যে সংগুলো আছে না, কি বলছিলাম ভাই, তুই না বারবার আমাকে ডিস্টার্ব করছিস, কথা বললে যাই আমি, জানিস তো কি বলছিলাম, কি যেন বলছিলাম আমি নিজে তো শুনিনি। কি বলছিলাম? আরে ওই যে ইট ফেলানোর ব্যাপারটা নিয়ে সবাই জিজ্ঞাসা করছে। হ্যাঁ 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 হ্যাঁ, তো এবার 2 মাস ধরে না ভয় লাগছিল, পারবো তো পারবো তো, তো এত পরিমাণে কাজ করেছি না, এখন মনে সাহস চলেছে, পারবো না মানে শুরু তো করি, বাদ বাকি দেখে নেবো। তাই বাড়ির কাজে হাত দিতে চলেছি আমি। আমার বাড়িতে আজকে প্ল্যান পাস করার জন্য যে ইঞ্জিনিয়ার এসেছিলো, কথা বললাম, লাস্ট আর কয়েকদিন সময় লাগবে, ভাবছি নেক্সট মান্থ থেকে পুরোপুরি ঘরে হাত দিয়ে দেবো। বাট কালকের একটা রাতের কথা শোনো তোমরা, আমার মা কিছুতেই ওই ঘর ভাঙতে দেবে না বলছে, টিনের ঘর ভাঙতে দেবে না, কেন বলছে ওই ঘর ওখানেই থাকবে, পাশে ঘর করে না ওটাই বলছে, মানছে না, বলছে ওনার ওই ঘরে অনেক মায়া জড়িয়ে আছে। এদিকে কিন্তু পাকা বাড়ি হবে বলে ওনার থেকে বেশি খুশি তার কেউ নেই, খুব খুশি, আবার ওই কাঁচা ঘরের প্রতি মায়াটাও ছাড়তে পারছে না। এত সরল সোজা একটা মানুষ না, কি বলবো। আমার বাড়িতে তো সব থেকে যদি ভালো মানুষ কেউ থেকে থাকে সেটা হলো আমার মাসি, খুব ভালো মনের মানুষ, একেবারে বাচ্চা মানুষ একটা পুরোপুরি। আর বয়সের সাথে সাথে আমার মা আরও এত নরম হয়ে গেছে, নাহলে ছোটোবেলায় তো আমি চটিরও মার খেয়েছি, এই মানুষটা এরকম কি করে হয়ে গেল ভাই। দিনটা খুব স্পেশাল বলে ব্লগটাও শুরু করলাম, তোমাদের সাথে কথা শেয়ার করলাম। আরও বেশি স্পেশাল হবে তুমি যদি আজকে আমার শপিং করাই দাও। এত খুশি হোস না ভাই, ফোনপে ডিলিট করে দিয়েছি। আমার লাইফ স্টোরি অনেকেই জানে, তারপরেও তোমাদের সাথে কিছু কিছু কথা যেগুলো জানো না ওগুলো শেয়ার করতে ভালো লাগে। এটা হচ্ছে আমার লাইফ, ছোটোবেলা থেকে আমি খুব কষ্ট করেই বড় হয়েছি। আমার ভাইও কিন্তু সেম, আমার মাসিও অনেক কষ্ট করেছে, মেসো অনেক কষ্ট করেছে। আমার ভাই এইটুকুনি বয়সে অনেক কিছু নিজে থেকে করেছে, অনেক টাকা পয়সা ইনকাম করেছে, এত অল্প বয়সে, আমার থেকেও ছোটো বয়সেও টাকা ইনকাম করেছে। তো আমরা নিজেদের লাইফে নিজেরা সব কিছু করেছি। আমাদের মা বাবারা কিন্তু এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে কিছু জানে না, কিছু বোঝে না। যখন শুরু করেছিলাম তখন এরা করছে এটা কি, আরও বরং নেগেটিভ ভাবতো যে যদি কোনো খারাপ হয়ে যায়। তো আমার ভাই আজকের দিনে দাঁড়িয়ে ও অনেক কিছু করেছে, ও সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে ও বাইক করেছে, টাকা পয়সা দিয়ে সোনা গয়না বানিয়েছে, প্রচুর টাকা মানুষের পেছনে উড়িয়েছে, এটা তো না বললেই নয়। ছেলে মানুষ যেটা হয়, মানে এত দয়ালু মায়ালু হয়ে গেছিলো আমার ভাই, প্রচুর টাকা পয়সা উড়িয়েছে।
মাসিকে হেল্প করেছে, সংসারে হেল্প করেছে। আমার ভাই ভিডিও থেকে যা টাকা ইনকাম না করেছে তার থেকে বেশি ইউটিউবারদের প্রমোশন দিয়ে কাজ করেছে। ওটা নিজের একটা এজেন্সি আছে, যেখানে অনেক ইউটিউবার কাজ করে, ও সব ইউটিউবারদের সাথে ডিল করে, অনেককে প্রমোশন দেয়। আমার ভাইকে নিয়ে যতটাই বলবো কম হয়ে যাবে। আমার ভাই খুব ভালো একটা ছেলে, কেন জানি না মেয়েরা চোখ দেখলেই পটে যায়। আমি বুঝতে পারি না এই কালুয়াকে কে পছন্দ করে। হ্যাঁ, কালো হতে পারে, ছেলের মন ভালো আছে। যাই হোক, আমাদের দুজনেরই লাইফে অনেক স্ট্রাগল আছে। এখন আমরা নিজেরা হ্যাপি থাকবো বলে একদম ছিনিয়ে নিয়েছি সবার থেকে। নিজেরা ভালো থাকবো, তাই না রে ভাই? কারোর কথা শুনবো না। আর আগে লোকে আমার ক্যামেরা দেখলে হাসতো, আমার ভিডিও দেখলে হাসতো, এ কি করছে, মুজরা করছে। বারবার বুঝিয়েছি সবাইকে সোশ্যাল মিডিয়া খারাপ জিনিস নয়। যারা বাজে ভিডিও বানায়, যারা খারাপ ভিডিও বানায়, তাদের জন্য খারাপ হচ্ছে সোশ্যাল মিডিয়াটা, তাদের মেন্টালিটি খারাপ। বাট সোশ্যাল মিডিয়া কী করে খারাপ হচ্ছে? সোশ্যাল মিডিয়া নাচ করছে এরকম এরকম করে। সোশ্যাল মিডিয়া কী করে খারাপ হচ্ছে? খারাপ হচ্ছে মানুষের মেন্টালিটি, যারা খারাপ ভিডিও বানাচ্ছে। এই অল্প বয়সে ভগবান আমাদেরকে যা দিয়েছে তার জন্য ভগবানকে অনেক অনেক ধন্যবাদ। সাথে আমাদের মা বাবা আর তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। মা বাবা তো শুরুতে বুঝতে পারিনি এটা, দেখো এটা গ্রামের কালচারের জন্য, আশেপাশের মানুষ, পরিবেশ সব কিছু মিলিয়ে এরকম মেন্টালিটি আমাদের মা বাবারও ছিল, তাই তারা বুঝতে পারিনি। বাট আমরা কিন্তু শেষে নিজেদের কর্মের জন্য, নিজেদের ধৈর্যের জন্য লাস্টে বোঝাতে পেরেছি, আমাদের কাজ দেখিয়ে বাড়িতে বোঝাতে পেরেছি, মানাতে পেরেছি যে আমরা কোনো খারাপ কিছু করছি না। তো সমস্ত কিছুর জন্য ধৈর্য দরকার। তুমি লাইফে যেটা করতে ভালোবাসো তুমি সেটাই করবে। আর হেরে গেলে চলবে না, হাল ছাড়লেও চলবে না, তোমাকে স্ট্রাগল করে যেতে হবে, তারপরে না তুমি সাকসেসের মুখ দেখতে পারবে। শুরুতে একটু কষ্ট আছে, শুরুতে তোমাকে অনেক খাটতে হবে, তারপরে গিয়ে তো লাইফ জিঙ্গালালা ভাই। দেখো আমার লাইফে কিন্তু এমন কিছু আমি অ্যাচিভ করে নিইনি যে যার কারণে আমি এত বেশি কথা বলছি। যেটা পেয়েছি অনেক, বাট এটাতেও আমি সন্তুষ্ট হচ্ছি না। আমার মনে হচ্ছে এর থেকেও বেটার লাইফ আমরা কাটাতে পারি, তার জন্য আমি এখনও কাজ করছি। আর আমি আমার নিজেকে অনেক ভালো একটা জায়গায় দেখতে চাই, ভালো একটা জায়গায় রাখতে চাই। এই ভাবনা ভেবেই আমি এত কাজ করি, এত কষ্ট করি। কে আমার জীবনে থাকলো না থাকলো আমার কিচ্ছু যায় আসে না। 5 বছরে আমি আমার লাইফটাকে একটা ভালো জায়গায় দেখতে চাই। আর এই ভিডিওটাও রইলো ইউটিউবে। 5 বছর পরে আমার লাইফ কেমন হয় এই ভিডিওটার সাথে আমি একদম কানেক্ট করতে চাই। এটা হচ্ছে 2026 সাল, আর 2031 সালে গিয়ে আমার লাইফটা কেমন হয় সেটাই আমি দেখতে চাই। ভাই তোর কি মনে হয় তোর লাইফটা 2031 সালে কেমন হতে পারে? বিয়ে হয়ে যাবে। বিয়ে হয়ে যাবে। আর কি সংসার হবে। তুই এসব ভাবছিস ভাই? হ্যাঁ, বিয়ে করার এত ইচ্ছা তোর? না ইচ্ছা না, তা 5 বছর পরে বিয়ে হয়ে যাবে না? তোর বয়স কত? 5 বছর পরে তুই বিয়ে করবি? বিয়ে করার বয়স হয়ে যাবে, বয়স কত সেটা ম্যাটার করে না। ফুল বউ পাগলা ভাই আমার, ও বিয়েই করবে। ঠিক আছে চলো, বিয়ে যদি হয়ে যায় 2030 সালে, 2031 সালে আমার ভাইপো বা ভাইজিকে নিয়ে তোমাদের সামনে আসবো ক্যামেরা। এই দেখো আমার ভাইয়ের এটা সাকসেস, আর আমার এই যে ফ্ল্যাট হয়েছে গাইস, আমার ভাইয়ের বিয়ে হয়ে যাবে। খুব হাসি পেলো ভাই। আমি আমার ভাইয়ের নামে একটু আগে এত সুনাম করলাম, আমি আমার ভাই বলবে আমার কাছে একটা BMW কার থাকবে দিদি। আমার ভাই বলছে আমার বিয়ে হয়ে যাবে। আমার ভাই প্রচুর টাকা ইনকাম করেছে, তোমরা জানো না তাই ভিখারির মতো ব্যবহার করে শুধু আমার সাথেই। দিদিকে দেখলেই কানা হয়ে যায়, বুঝলে? দিদি টাকা নেয় দাও, দিদি এটা নেয় দাও, দিদি ওটা নেয়। আমি দিই, কারণ ওর জন্যই তো আজকে আমি শুরুটা করতে পেরেছিলাম। মাঝখানে অনেকেই এসেছিল 2 টাকা ইনকাম করার জায়গায় 4 টাকা নিয়ে সব পালিয়ে গেছে। বাবারে কি লাইফটা কাটেছি, জীবনে কি না কাটালাম ভাই বলতো। সাকসেস পেতে গিয়ে পুরো পেছন ফেটে গেছে একদম। কি দেখলাম আমি এই গোটা 5 বছরে। বেঁচে আছি কি করে ভাই? চিমটি কাট, বাড়িতে ঘুমাতে হবে আমাকে পাকা ঘরে, আমি বেঁচে আছি এখনো। ভাই এত কিছু বলছি, আর কালকে আমি টপকে গেলাম। তোরা কি বলবি? একদিন মর যায়েগা কুত্তে কি মত, জগ মে সব কহেঙ্গে লা 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 লা। আর আমি একটু আগে তোমাদের সাথে মজা করছিলাম, 5 বছর পর বিয়ে করব না। কি করবি? নারীকে নিয়ে গাড়িতে করে ঘুরবো।
এটাও একটা সাকসেস ভাই, করতে পারিস, এতে কোনো বাধা নেই। বাড়ির দিকে চ, শপিং করতে হবে ভাই, বহুত পয়সা, চ চ চ। দুই ভাই বোনে ঘুরতে যাব, শপিং করতে যাব, এরপরে যখন বাবা বলবে ঘর বানানোর টাকা দিয়ে হাত দিতে পারবো না, আর আমার এইসব ডায়লগ সব ইউটিউবে দেখে যাবে। পরে 5 বছর পরে গিয়ে বাড়ির কাজ ধরা হচ্ছে। 5 বছর পরে গিয়ে দেখবি ব্যারাকপুর স্টেশনে বাটি এরকম করে বসে আছি, আমাকে কেউ খুঁজে পাচ্ছে না, বুঝলি তো, দেখবি ভিক্ষা করে বেড়াচ্ছি। না থামো, এতক্ষণ ধরে মানুষ দেখছে, মানুষের সৌভাগ্য না, আমাদের সৌভাগ্য। সত্যি তাই ভাই, এত ঘন কথা পুরোটা শোনে সবাই, আবার মন দিয়ে শোনে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, লাভ ইউ। চলো এবার একটু শপিং করতে যাই, কারণ আমরা যাচ্ছি মন্দারমণি। এই বিদেশে না, মন্দারমণি ভাই। পাসপোর্ট আছে তোমার? ভাই বাবা মা কোনোদিন দীঘা পর্যন্ত নিয়ে যায়নি, মন্দারমণি তো আমাদের কাছে বিদেশি না। সেই সন্ধ্যা 7টার সময় আমি আর ভাই বেরিয়েছি শপিং করতে। এই যে এত শপিং করে এখন বাড়িতে যাব, বৃষ্টি পড়ছে, রাত বেজে গেছে 9টা, তো এখন বাড়ি থেকে যাব আমরা, আর বাড়ি থেকে দেখাবো কী কী কেনাকাটা করেছি। আমার ভাই এখন প্লাস্টিক মাথায় দিচ্ছে যাতে বৃষ্টিতে না ভিজে। মাথাটা নিয়ে প্রবলেম, মাথাটা নিয়ে প্রবলেম, না নিলে যাবো কী করে? গরিবের এমনি। চশমা কেন রাখছি, দেখতে পাবো না তো। ভালোই জোরে বৃষ্টি পড়ছে রে ভাই। উঠলাম ভাই, একটা কিছু না বলবো কি করে? হরে কৃষ্ণ। রেইনকোট কিনবো নাকি তাহলে? রেইনকোট আছে তো আমাদের দুই ভাই বোনের। রেইনকোট কিনলে তো আরো বৃষ্টি কমে যাবে। মনে নেই আগে শীতের বাড়ি যাওয়ার সময় কি হয়েছিল? হ্যাঁ, রেইনকোট কিনে সারা রাস্তা পড়ে গেলাম কিন্তু বৃষ্টি আসলো না, তাই না? এত কেনাকাটা করে বাড়িতে যে যাচ্ছি আমি আর ভাই, তো বাড়িতে গেলে আগে বলবে যে কত টাকা খরচা করে এসেছিস। ভাই তোকে আগে থেকে শিখিয়ে রাখি, মা আর বাবাকে একটা জামা কাপড়ের ঠিকঠাক দাম বলবি না কিন্তু, মনে থাকে। আর সেম সেম যে 3টে প্যান্ট নিয়েছি না তুই আমি, তো ওই প্যান্টগুলো বলবি ফ্রিতে দিয়েছে, হ্যাঁ, কারণ ওই প্যান্টটা একটু দাগ আছে বলে ফ্রিতে দিয়েছে। তোমাদেরকে দেখাবো, তারপর দেখো বাড়ির রিয়াকশান। আর বাবার জন্য দুটো আমি গেঞ্জি কিনেছি, বাবার জন্য অনেক দিন হয়েছে বাবাকে কিছু কেনাকাটা দেওয়া হয় না, তো বাবাকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম, ও তোমার কিছু পছন্দ হয়েছে দেখো। তো বাবার একটা গেঞ্জি পছন্দ হয়েছে, তো সেখানে একটা জায়গায় দুটো গেঞ্জি নিয়েছি বাবার জন্য। বাড়ির লোকের এইটার দেখার পরে রিয়াকশান কেউ যায় না। আর আমার বাবা মায়ের অভ্যাস, যখনই কিছু কেনাকাটা করবো আগে বলবে কত টাকা দিয়ে কিনলি রে এটা, এটা জিজ্ঞাসা করবে। আমার প্যান্টটা তো বাড়ি দেবো মাকে দিয়ে ধুয়ে দেবো 3টে। না, আমার পাঁচটা আমরা খাই না। চলেন দাঁড়াগুলো নিয়ে দেবো। বাড়ি চলে এসেছি আমরা। মা দরজা খোলো। হেলমেটটা খুলি। হায় হায়, সব টাকা যা ছিল সব মানে ভেঙেছে। সর্বনাশ, আর কেনাকাটা নাই? না, হয়ে গেছে। খাবো? খাও। আমি খাচ্ছি। আমি খাচ্ছি। তোমার যে দুটো পছন্দ হয়েছে 40,000 টাকার বাজার মার্কেট করেছিস? তোমার মনে হচ্ছে 40,000? হ্যাঁ। তাহলে তোমার 38,000 টাকা বেশি দিলাম না। ওরে বাবা রে বাবা, দাদা দিন কেমন দাদা, আমার পড়লে হেভি লাগবে। এখন বুঝলা নাকি? সেই সময় যে দাম কি দিলে? খালি একটা লিভার হতো, আর কালার আর একটা কালো কালার আছে না না, ঠিক আছে। ফুল পেয়ে গেছে, ভালো দাদা। চোখ করো তুমি। দেখো আমি কি কিনেছি, একটা হাফ প্যান্ট, দুটো হাফ প্যান্ট, একটা গেঞ্জি, এই যে আর একটা গেঞ্জি, আর এটা একটা হাফ প্যান্ট।
এটা ভাইয়ের হাফ প্যান্ট। আর এই একটা প্যান্ট এনেছি, ফুল প্যান্ট। আর কিছু আনিনি আমার জন্য, এইটুকুই। আরও অনেক কিছু ছিল, দেখানো যাবে না এখন মা বাবার সামনে, তাই আমি দেখালাম না। এইটুক দেখেই বলছে বাবা এত টাকা শেষ করে দিয়েছিস, তাই অত কিছু দেখাতে পারলাম না। এখনও অনেক জামা কাপড় আছে, ভাই জামা কাপড় কিনেছে, আমিও কিনেছি। যাই হোক, যখন ঘুরতে যাবো তখন তো আমরা একটা নতুন জামা পরে একদম বিলা করবো ওখানে গিয়ে, তখন দেখতে পাবে। এখন রাত বেজে গেছে 10টা, তো ভিডিওটা এখন শেষ করতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।